আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় নিয়ে হাজির হলাম। রীতিমতো এবার চমকে যাবেন কি হতে যাচ্ছে দেশে। প্রথমেই জানিয়ে দিব, এবার সাঙ্গপাঙ্গ নিয়ে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছে মির্জা আব্বাস। অন্যদিকে এবার ফখরুল বলেছেন ডক্টর ইউনূস এবং মোদির যে বৈঠক নতুন সম্ভাবনাও সৃষ্টি হয়েছে। আরও কী কী বিষয় উঠে আসলো এবং মির্জা ফখরুল কী তথ্য দিয়েছিলেন নির্বাচনের বিষয়ে, সেই সকল বিষয়ে এক্সক্লুসিভ একটি তথ্য জানিয়ে দিব। এবং সব শেষে জানিয়ে দেব, রীতিমতো চমকে যাবেন। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চ্যালেঞ্জ দিল এবার কিন্তু এনসিপির নেতা সার্জিস আলম। এই বিষয়টি নিয়ে এবার ঠাট্টা মশকরাই করলো কিন্তু বিএনপি নেতা ফয়জুল। নির্বাচন করলে ৩টা সিটও পাবে না, ৩০০ সিটের পাওয়ার দেখাইতাছে, এমন বার্তা দিয়েও কিন্তু সমালোচনা করেছেন। এভাবে এই তর্ক বিতর্ক নিয়ে আরও কী কী থাকছে এনসিপি এবং বিএনপির মধ্যে, ভিডিওর শেষ অংশে এক্সক্লুসিভ রিপোর্টটাও তুলে ধরবো। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এবার সাঙ্গপাঙ্গ সহ শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছে বিএনপির নেতা আব্বাস। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠকের প্রয়োজন ছিল মনে করেন বিএনপির এই নেতা। একই সঙ্গে বৈঠকে গুরুত্বপূর্ণ বলেও তুলে ধরেন তিনি। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্পর্কে মির্জা আব্বাস বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং এই বিচার সময়ের দাবি, জনগণের দাবি। আমাদের দাবি, যদি শুধুমাত্র শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে কথাবার্তা হয়ে থাকে তাহলে আমি একটু যোগ করতে চাইব। ওনার অর্থাৎ শেখ হাসিনার যেসব সাঙ্গপাঙ্গ আছে সেখানে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের যেন সঙ্গেও ফেরত পাঠানো হয়। ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে পাঠিয়ে দেয়া, যাতে তার বিচারটা হয়, কারণ একটা ফ্যাসিস্টের বিচার হওয়া খুব জরুরি। এটা শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্য এটা খুব জরুরি। কোনো ফ্যাসিস্ট কখনো বিনা বিচারে যেতে পারে না। মির্জা আব্বাস আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, এই বৈঠকটা নিশ্চয়ই অনেকটা গুরুত্বপূর্ণ, এটার প্রয়োজন আছে এবং প্রয়োজন ছিল। এই বৈঠকের জন্য আমাদের সরকার শত প্রণোদিত হয়ে চেষ্টা করেছেন। এই সময় একটা বৈঠক হওয়ার দরকার ছিল, তারা তা করেছেন। তবে আমি জানি না বৈঠকের অভ্যন্তরে কি আলোচনা হয়েছে, বিশদ না জানলেও আমি এ বিষয়ে কিছু বলতে পারবো না। এই নেতা আরও বলেন, বৈঠকে তিস্তা নিয়ে কথা হয়েছে, তিনি বাদ নিয়ে কথা বলার প্রয়োজন নাই। তিস্তার পানি আমাদের দিতে হবে এবং তিস্তার বাঁধের প্রয়োজনীয় সংস্কার আমাদেরও করতে হবে। তিস্তার ফারাক্কা বিষয়ে নিয়ে বাংলাদেশ কোনো ছাড় দেবে না বলে হুঁশিয়ারি বার্তা দেন। বাংলাদেশের মানুষ একটা শক্ত অবস্থানে আছে। ভারতের সাথে যেসব অসম চুক্তি বিগত সরকারের আমলে হয়েছে, এখন সেসব চুক্তি বাতিল করা দরকার। যেসব অসম চুক্তি কার্যকর হয় নাই সেগুলো বাতিল করতে হবে। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণ কমিটির এই সদস্য বলেন, নির্বাচন ও সংস্কার নিয়ে আমরা অনেক কথা বলেছি। বিএনপি কখনো সংস্কারের বিপক্ষে নয়, বিএনপি বরাবরই সংস্কারের পক্ষে। একই সঙ্গে বিএনপি নির্বাচনের পক্ষে। দুইটারই প্রয়োজন আছে, কিন্তু এমন সংস্কারের পক্ষে বিএনপি নয় যেটি দেশের জনগণের স্বার্থে জনগণের অধিকার বাইরে চলে যাবে। অনলাইনে কিছু কন্টেন্ট ক্রিয়েট করে সমালোচনা করে বিএনপি আব্বাস বলেন, তারা আমার সম্পর্কে আমার দলের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবার সম্পর্কে বাজে ভাষার কথাবার্তাও বলা শুরু করেছে। অপেক্ষা করুন, ওরা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ধরবে। ওরা চাচ্ছে কি? ওরা বিএনপি, আওয়ামী লীগ কিংবা অন্য কাউকে ভালোবাসে না, ওরা ভালোবাসে ভারতকে। ওরা চায় এই দেশে ভারতের আধিপত্য বিস্তার থাকুক। এভাবে তথ্য দেন তিনি। বলেন, ভারতের কায়েমে স্বার্থবাদী গোষ্ঠী বসতে পারে। অন্যদিকে কিন্তু এবার হুঁশিয়ারি বার্তাও দিয়েছেন। তিনি তথ্য দিয়েছেন যে বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন পরে সংস্কার। আগে নির্বাচন পরে সংস্কার এমন কথা বিএনপি কখনো বলেনি মন্তব্য করেছেন কিন্তু দলটির মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপি আগে নির্বাচন পরে সংস্কারের কথা বলেনি। এটি যদি কেউ বলে থাকে তাহলে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলেছি নির্বাচন অবশিষ্ট করতে, ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করতে হবে, কারণ এই সংস্কার প্রথম দাবি ছিল বিএনপির। 31 দফার কথাও তিনি তুলে ধরেন। বিএনপি টার্গেট করা হচ্ছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে টার্গেট করে প্রচার করা হচ্ছে যে বিএনপি আগে নির্বাচন চায়, তারপর সংস্কার চায়, অথবা সংস্কার চায় না নির্বাচন চায়, যা একেবারে মিথ্যা। আমি সরাসরি বলতে চাই, এ নিয়ে জনগণের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, জনগণের সঙ্গে সম্পর্ক রাজনৈতিক দলগুলোর যেই দলই হোক না কেন সেটা থাকবে। যারা সংস্কারে এসেছে তাদের আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, তবে তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করে বিএনপি সেটা সমর্থন করবে না। মহাসচিব আরও বলেন, গণতন্ত্রই হচ্ছে রাষ্ট্র গঠনের শ্রেষ্ঠ ব্যবস্থা। এখানে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর যদি স্বৈরাচার হয়ে ওঠে তাহলে
জনগণ তাদের বের করে দেয়, এমন হুঁশিয়ারি বার্তা দেন কিন্তু মির্জা ফখরুল মোদি এবং ইউনূসের যে বৈঠক হয়েছে সেটা নিয়েও নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে বলে ফখরুল বলেন। বিমস্টেক সম্মেলন শেষে থাইল্যান্ডের ব্যাংককে শুক্রবার বিকেলে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি বলেন, এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বহুদিনের অস্তিত্বকরণ পরিস্থিতি কাটিয়ে ওঠাও সম্ভব হবে। তিনি বলেন, ইউনূস ও মোদী বৈঠকে একটি আশার আলো তৈরি হয়েছে। বিএনপির মহাসচিব বলেন, এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বহুদিনের অস্তিত্বকর পরিস্থিতি কাটিয়ে উঠবে। তিনি বলেন, ইউনূস ও মোদীর বৈঠকে একটি আশার আলো তৈরি হয়েছে। বৈঠকে তারা দুজনেই আন্তরিক ছিলেন, যা দুদেশের মানুষের সম্পর্কে উন্নয়নে আন্তরিকতা বাড়াবে হবে না। বিএনপিকে টার্গেট করে অপপ্রচারও চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন। সংস্কার নির্বাচন এই বিষয়টা নিয়ে বিএনপিকে টার্গেট করা হচ্ছে, তিনি এমন অভিযোগ করে বসেন। এবং সব শেষে আপনাদের মাঝে জানিয়ে দিব, এবার 300 আসনে প্রার্থী দেওয়ার চ্যালেঞ্জ দিয়েছেন কিন্তু এনসিপির নেতা সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির এক মুখ্য নেতা সার্জিস আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা, এবং তারা স্পষ্ট করে বলেন, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন সৎ, যোগ্য ও দেশপ্রেমী প্রার্থীদের মনোনয়ন দেওয়া যায়। আগে রাজনীতি ছিল টাকা দিয়ে মনোনয়ন কেনা, রাতের আধারে কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যাওয়ার উল্লেখ করে সার্জিস বলেন, এবার জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পাবে। আমরা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করতে সংসদে যেতে চাই। রাজনৈতিক দল হিসেবে মাত্র 1 মাস হয়েছে এনসিপির, তাই সারা দেশে প্রার্থী মনোনয়নে অবশ্যই চ্যালেঞ্জ রয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে 300 আসনে প্রার্থী দেওয়া হবে, আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। সার্জিস আলম বলেন, ইউরোপীয় ইউনিয়নে 28 থেকে 29টি দেশের একসঙ্গে ফাংশন করছে। প্রতিটি রাষ্ট্রীয় অংশদেশীয় ও অঞ্চল ভিত্তিক আদান প্রদানের সম্পর্ক থাকবে। তারা দেশের বন্দরগুলো ব্যবহার করে ব্যবসা বাণিজ্যের উন্নয়ন করবে, কিন্তু এগুলো সমতার ভিত্তিতে হতে হবে। রাষ্ট্রদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা সম্পর্ক থাকতে হবে। ভারত বাংলাদেশ সম্পর্ক হতে হবে শ্রদ্ধা ও সমতার হতে হবে। বিগত 1 যুগ ধরে আমরা ডমিনেন্স ফিল করে এসেছি। এই সম্পর্কে কেউ যদি কারো জায়গা থেকে ডমিনেট করার চেষ্টা করার, আমরা সেই চোখ রাঙানি আর দেখব না, এমন হুঁশিয়ারি বার্তা দেন। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে জনগণের কাছে ফিরে যেতে চাই। আজ থেকে সেই সাংগঠনিক সফর শুরু হচ্ছে বলেও তিনি তুলে ধরেন। এই সফরের মধ্য দিয়ে মাঠে ঘাটে অলিগলিতে মানুষের কাছে যেতে চাই। আমরা আমাদের প্রত্যাশা তুলে ধরতে চাই। আমরা জনগণের কাছে জানতে চাই তারা কি চায়। জনগণের চাওয়া পাওয়া নিয়ে তাদের ভোটের মাধ্যমে সংসদের প্রতিনিধিত্ব করাই হচ্ছে আমাদের লক্ষ্য বলে দাবি করেছেন এই সার্জিস। তবে তার এই বিষয়টি নিয়ে ব্যাপক বিরোধিতা করেছে কিন্তু বিএনপি নেতা ফজলুর। নির্বাচন করলে 3 সিট পাবে না, 300 সিটের পাওয়ার দেখায়। একলা নির্বাচন করলে 3টা সিট পাবে না, কিন্তু 300 সিটের পাওয়ার দেখাইতাছে। সমস্ত প্রশাসন দখল করে বসেছে, 2% লোক নাই, পায়ের ওপর পা তুলে কথা বলছে। ইউনো চলে তার কথায়, ডিসি চলে তার কথায়, প্রশাসন চলেও তার কথায়। কেন? ব্যাপার বেটা আইলে ইলেকশন আসো, বাপের বেটা আইলে ইলেকশনে আসো, ইলেকশন দেখা যাবে বাংলাদেশের মানুষ কাকে দায়িত্ব দেয়, তখন বেটাগিরি কইর। সেখানে প্রধান অতিথি সহ নানা ধরনের মাত্রভেদ থাকেন। তবে ফজলুর রহমান আরো বলেন, আপন ভাইয়ের সন্তানের জ্বালায় জান বাঁচে না, আবার সৎ ভাইয়ের সন্তানেরাও আইছে। কারা যারা এই মুক্তিযুদ্ধের সময় দালালি করছে, মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার